যে বিষয়টা নিয়ে আমি সাধারণত কথা বলি না আমার ইউটিউবে, সেটা হলো পলিটিক্স। কখনোই বলি না। কিন্তু এই বঙ্গদেশের রিসেন্টলি একটা পালাবদল হলো, একটা পার্টি পুরো গিয়ে আর একটা পার্টি এলো। কোন পার্টি খারাপ, কোন পার্টি ভালো, এ সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। আমার মতে সব পার্টি ভালো, সব পার্টি খারাপ। আমি অবশ্য রাজতন্ত্র এবং গণতন্ত্রের আজকের দিনে খুব একটা তফাৎ বুঝি না। বিশেষ করে যেসব জায়গায় ন্যাশনালিস্ট ব্যাপারটা থাকে, এবং হয়তো বা সেটা এই যে সমস্ত বিশ্বের যে রাজনীতি চলছে, রাষ্ট্রের সুরক্ষা এবং সেই সব দিক দিয়ে জাতীয়তাবাদ হয়তো প্রয়োজনীয়। কেননা আমরা রাশিয়ার পুটিনকে দেখতে পাচ্ছি, তিনি কি একেবারে খুব গণতান্ত্রিকভাবে চলছেন তা নয়, কিন্তু হি ইজ আ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। ট্রাম্পকে দেখছি, ওদিকে তিনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর নন, কিন্তু ব্যবহারটা করছেন কিন্তু একদম রাষ্ট্রবাদী একনায়কতন্ত্রের ব্যবহার করছেন। ওয়ারাজ ইরানকে দেখছি, সে কিন্তু রাষ্ট্রবাদী হওয়া সত্ত্বেও তার পেছনে জনগণের সাপোর্ট বিশাল রয়েছে। এইখানে তফাৎটা একটুখানি হয়ে যায় আর কি। এখানেও যে একটা রাষ্ট্রবাদী ভাবনায় আজকে বাংলা যে চেঞ্জটা হলো, আমি সেটার মধ্যে খারাপ কিছু দেখি না, বরঞ্চ বিশ্বের এই পরিস্থিতির সময়ে একটা শক্তিমান রাষ্ট্রবাদী দল আসছে, সেটা কোনো খারাপ কথা কিছু নয়। কিন্তু আমার যেটা বক্তব্য থাকে, চিরকাল এদেরও যেমন বলেছি এবং ওদেরও কিন্তু ঠাড়ে ঠোড়ে বলেছি, যে কথাগুলো বলেছি তারই হয়তো পলিটিক্যাল ভিউজ, যেগুলো কৌটিল্যের অর্থশাস্ত্র, আমি মহাভারত সম্বন্ধে আজকে কিছু বলতে যাব না, কারণ বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে। কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র তো একেবারেই রাজনীতির বই। ফলত আমি সেখান থেকে কিছু বলে আমার যেটা বলার, আমার যেটা মানসিকতা, সেটা ব্যক্ত করব। আমি বলেছি যে রাজা কিংবা এখনকার দিনের গণতন্ত্রের আমি যে খুব তফাৎ বুঝি তা না। কারণ রাজারা যে ধরনের আচরণ করতেন, গণতন্ত্রেও যেটা হয়, যেটা একসময় রবার্ট মিশেল পলিটিক্যাল পার্টিজ বইতে যেটা লিখেছেন, যে সোশ্যালিস্টিক যে সমস্ত রাজ্য আছে কিংবা কমিউনিস্টিক যে সমস্ত রাজ্য আছে, রাষ্ট্র আছে, সেসব জায়গাতেও সবসময় এটাকে ওনারা বলেছেন আয়রন ল অব অলিগার্কি, অর্থাৎ কতগুলো অলিগার্কস রাজত্ব করেন। একটা কমিউনিস্ট শাসন চলছে, সেখানেও দেখবেন কতিপয় মানুষ তাদের হাতে ক্ষমতা এবং তাদের বক্তব্য, এই সবগুলো একটা কেন্দ্রীভূত হয়, যার জন্যে একটা কমিউনিস্ট রাষ্ট্রকেও মুলগ্যান থেকে আরম্ভ করে রবার্ট মিশেল, এরা সব একটা 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 কেন্দ্র তৈরি হচ্ছে ক্ষমতার, এটা কিন্তু দেখেন তারা। কাজেই কমিউনিজমই যেখানে মানে এইরকম একটা ব্যবহার করে, সেখানে সোশ্যালিজম কিংবা আমাদের গণতন্ত্র মধ্যে সেটা থাকবে। মানে ক্ষমতা কেন্দ্রীভূত হয় অলিগার্কসদের মাধ্যমে আলটিমেটলি একটা জায়গায়। যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কমিউনিস্ট শাসনের সময় 34 বছর অনেকে ছিলেন, কিন্তু অনেকে যথেষ্ট পাওয়ারফুল ছিলেন, কিন্তু বিনয় চৌধুরী মন্ত্রিসভায় টিকতে পারেননি আলটিমেটলি, এবং ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল কিন্তু একদম জ্যোতি বসুর, মানে একা জ্যোতি বসুর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। পরবর্তী সময়ে যে শাসন এসছে, সেখানেও ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল একেবারে মমতা ব্যানার্জির ওপরে। এই যে গণতন্ত্রের মধ্যে এই যে একটা প্রবণতা, এই জন্যেই কিন্তু আমি রাষ্ট্রতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রের সঙ্গে
গণতন্ত্রের তফাৎ খুব বুঝি না। সেটা হয়তো অধুনা যে পলিটিক্যাল পার্টি এসছে সেখানেও হয়তো ক্ষমতাটা ওইরকমভাবেই কোথাও না কোথাও কেন্দ্রীভূত হয়, এখানেও হয়তো হবে। আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ এগুলো প্যাটার্ন, এগুলো নিয়ে কোনো বিবাদ করার নেই। কৌটিল্য যেটা পছন্দ করেছেন, যেটা আমরা পছন্দ করি না, কিংবা কৌটিল্যের পূর্ববর্তী আচার্যরাও পছন্দ করেননি অনেকে, সেটা হচ্ছে বংশগত শাসন। গণতন্ত্রে বংশগত শাসন কিন্তু ওইভাবে হয় না। কিভাবে হয়? পাণিনি একটা সূত্র করেছেন, ব্যাকরণের পাণিনি। তিনি বলছেন বংশ দ্বিধা, বংশ দুভাবে হয়। এক হচ্ছে একেবারে ঔরস পুত্র শুক্র শনিত জাত যে সন্তান, যিনি রাজা ছিলেন, তার জ্যেষ্ঠ সন্তান কিংবা পরবর্তী সন্তান রাজা হলেন। মহাভারতে এরকম গাদা গাদা উদাহরণ আছে। এই যে বংশগত শাসন, আমি সেটাকে আধুনিক এডিশন ভাবি কোথায়, যে যিনি ধরা যায় কমিউনিস্ট শাসন, এই যে বংশকে বলছেন দ্বিধা, বলছেন একটা ওই রকম বংশ যেটা পিতা মাতা জনিত বংশ, আর একটা বংশ হচ্ছে শিষ্যের মাধ্যমে। শিষ্য অর্থাৎ গুরু আছেন, গুরুকেও তো আমরা পিতা বলি, সেই অংশেও কিন্তু বংশ হয়, একটা বিদ্যাবংশ তৈরি হয়। ঠিক সেরমভাবে গণতান্ত্রিক দেশেও রাজশাসনের ক্ষেত্রেও এইভাবে একটা দ্বিতীয় প্রকার যেটা বংশ তৈরি হয়। যেমন কমিউনিস্ট শাসনে একেবারে ভাব শিষ্য যারা, তারা পরবর্তী প্রজন্মে এসছেন। ধরা যাক জ্যোতি বসুর পরে বুদ্ধদেব ভট্টাচার্য, একদম তার যে ভাবনা চিন্তা সেই সব ধরেই তিনি এসছেন। এখানেও সেটাই ঘটতো আটটু হলে। অর্থাৎ মমতা ব্যানার্জি তারপর একটা সেটি মানে অন্যরকম একটা যদি আসতো, তারই কেউ ভাবের লোক আসতো, এটাই হয়। এবং অন্য জায়গাতেও যেটা রাষ্ট্রবাদী সংস্থা যারা আছে সেখানেও কিন্তু তাদের শিষ্য, অর্থাৎ কিনা ভাব শিষ্য যারা, তাদের এই হাতে একভাবে কিন্তু এটাও বংশ। আমি রাজনীতি গণতন্ত্রের ক্ষেত্রে এটা মনে করি। কৌটিল্য এই রাজবংশীয় শাসন পরম্পরাক্রমে বংশানুক্রমে দেখতে চেয়েছেন। কিন্তু এই যে নবীন রাজা যদি আসেন, ধরা যাক বংশ পরাক্রমে এলো না, যেমনটা আজকে পশ্চিমবঙ্গে ঘটছে, বংশ পরাক্রমে কোনো লোক নয়, আর একটা পার্টি আসছে, সেটাকে যদি আমি একজন নবীন রাজা হিসেবে ধরি তথাকথিতভাবে, তাহলে অর্থশাস্ত্র কৌটিল্য সেটা পছন্দ করেন না। কিন্তু নবীন পরাক্রান্ত রাজা কৌটিল্যের যারা পূর্বাচার্য, তারা কেউ কিছু কম নন, তারা অনেক বেশি পছন্দ করেছেন। কৌটিল্য পছন্দ না করলেও কৌটিল্যই যাবে শেষ ফতোয়া দিচ্ছেন, তিনি তাই করেছেন সর্বত্র। কিন্তু আমরা এখানে নাও মানতে পারি এটাকে। কৌটিল্যের পূর্বাচার্যরা কেউ কম রাজনীতিবিদ নন। তারা বলছেন যে নবীন পরাক্রান্ত রাজা যদি আছেন, তাহলে নবীন রাজা কি করেন? নতুন রাজ্যে নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রজাদের প্রতি অনেক বেশি অনুগ্রহশীল হন। নতুন যিনি আসেন, প্রজাদের প্রতি অনেক বেশি অনুগ্রহশীল হন এবং তাদের দান এবং মান, মানে ভোট যুদ্ধ যখন চলেছে অনেক কিছু তারা প্রতিজ্ঞা করেছেন, ফলত যা দিচ্ছিলাম তার থেকে বেশি দেব, এরকম ধরনের কিছু প্রজাদের দান এবং মান, তাদের সম্মান দেওয়া, এইভাবে তারা প্রজাদের তুষ্ট করার চেষ্টা করেন। যার জন্যে কিন্তু একটা ভালো এক্সাম্পল সেট হতে পারে যদি তারা এইভাবে চলেন, নতুন যারা আসছেন তারা। কৌটিল্যের পূর্বাচার্যদের মধ্যে যিনি বলছেন, সেটা তার সংস্কৃতটা আমি বলছি, বলছেন নবস্তু রাজা, নবস্তু
স্তু নতুন জেনে রাজা স্বধর্মানুগ্রহ পরিহার দানমান কর্মভি, তিনি স্বধর্মের কারণেই, যেহেতু স্বধর্মটা কি, রাজার প্রজার তুষ্টি তৈরি করা, প্রজা পালন করা, পোষণ করা, সেই স্বধর্ম অনুসারেই পরিহার দান মান কর্মভি। পরিহার মানে ধরুন ট্যাক্স এত ছিল, আমি ট্যাক্সটা কমিয়ে দিলাম। এখনকার দিনে সেটা সম্ভব হয় না, কারণ ট্যাক্সটা অন্যভাবে চলে। কিন্তু একটা কথা তো মনে রাখতে হবে যে ভারতবর্ষে প্রাচীন যে জায়গাটা ছিল রাজতন্ত্রের সময়, তখন যেরকম কাশী, কাঞ্চি, অবন্তী কিংবা ওদিকে দাক্ষিণাত্যের যে সমস্ত রাজা যারা ছিলেন তখনকার দিনে, তারা প্রত্যেকেরই, ধরা যাক চোল রাজা, কি ওদিকে ধরা যাক মানে কান্যকুব্জ, ওদিকে ধরা যাক মানে মহারাষ্ট্র, এইসব জায়গায় তাদের যে রাজা, এদিকে মগধ, এদিকে বঙ্গ, প্রত্যেকটা রাজ্যই কিন্তু আলাদাভাবে ছিল। ঠিক এখনও সেইভাবেই ফেডারেল স্টেটগুলো আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই বিভেদের পক্ষে ন্যাশনাল ইন্টিগ্রেশন যেভাবেই হোক, কিন্তু একটা যেহেতু মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টিকালচারাল, তামিলনাড়ুর কালচারের সঙ্গে বঙ্গদেশের কালচার মিলবে না, উত্তরপ্রদেশের কালচার মিলবে না, মহারাষ্ট্রের সঙ্গে বিহারের মিলবে না। কাজে এইভাবেই আমাদের জিনিসগুলো, যেহেতু ফেডারেল স্টেটগুলো এইভাবেই তৈরি আছে, ফলত আমি পূর্বকালের সঙ্গে এই কালে খুব একটা তফাৎ বুঝি না। কেননা যেহেতু বেঙ্গলের একটা পরিচিতি আছে, যেটা বাবুর নামায় বলা হয়েছিল যে বেঙ্গল ইজ লয়াল টু এভরি চেঞ্জিং সুলতান, অর্থাৎ পালা বদল যখন হয়, আপনি তো দেখলেন 34 বছর বাম রাজত্ব চলল, তার আগে কংগ্রেস রাজত্ব চলেছে, রাজত্ব বলছি, তারপরে মমতা ব্যানার্জি চললেন। এরা যে এসছেন, এরাও যে খুব সহজে এখান থেকে চলে যাবেন তা নয়। কিন্তু সহজে চলে না যাওয়ার যে রাস্তাগুলো, সেগুলো কি? প্রথম হচ্ছে এই যে দান মান পরিহার। পরিহার মানে ট্যাক্স একটা ওই রকম জিনিস নাও হতে পারে, ট্যাক্স ছাড়া অন্য কিছু হতে পারে, যেটা হয়তো প্রয়োজন মানুষের, সেটাকে আমি খানিকটা সেই দিক থেকে ট্যাক্স নিলাম না, এরকম হতে পারে। দান ও মান, আর মান প্রকৃতিরঞ্জন, প্রজা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ আমাদের বঙ্গদেশীয় যে মানুষজন, তারা হচ্ছেন প্রকৃতি থেকেই কিন্তু সব, প্রজাই সব। প্রকৃতি রঞ্জন এবং উপকারৈশ্চরতি ইতি আচার্যা, কৌটিল্য বলছেন, আচার্যরা বলছেন কিন্তু এই রকম, যে নবীন রাজার পক্ষেই সেটা সবচেয়ে সুবিধেজনক। এই যে দান মান উপকার, কৌটিল্য কি মনে করেছেন যে নতুন রাজার অধিকার বেশি দিন স্থায়ী হয় না, সেটা রাজতন্ত্রের পক্ষে গভীর সত্য। তিনি যেহেতু জোর করে নিজের শক্তিতে রাজ্য দখল করেন, অতএব তার প্রতিটি যোজনার মধ্যেই নিজের সাহংকার উপস্থিতির একটা ঘোষণা শোনা যায়। তিনি মনে করতে থাকেন, আমি এই রাজ্য অধিকার করেছি, অতএব আমার ইচ্ছে মতো আমি সব চলবে। এবং নতুন রাজা এইভাবে যখনই অসংযত হয়ে যান, কৌটিল্য মনে করেন এই অসংযমটা, নবস্তু রাজা বলাবর্জিতম মমেদম রাজ্যম, তিনি শক্তি ক্ষমতা তার এত তৈরি হয়, যেহেতু তিনি নিজ বাহুবলে এই রাজ্য, গণতন্ত্রে সেটা হয় না, গণতন্ত্রে মানুষের ভোটেই তিনি জিতে আসেন, সেই জিতে আসার বড় একটা শক্তি কিন্তু যা এবার এই পার্টি পেয়েছে, সেটা 2/3 মেজরিটি। এটা একটা বড় শক্তি। সেখানে এইটা হওয়ার, এই প্রবণতা থাকার একটা খুব সম্ভাবনা থাকে, যার জন্য কৌটিল্য বলছেন নবীন রাজারা ভালো নয় এই ক্ষেত্রে। কিন্তু আমরা তা মনে করি না, কেননা এটা রাজতন্ত্র নয়,
রাজতন্ত্রে একা ওই রাজা তার বাহুবলে রাজ্য দখল করেন, কিন্তু গণতন্ত্রে সেটা হয় না। গণতন্ত্রে ভোটের মাধ্যমে হয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভোটের মাধ্যমে এটা হয়। ফলে এই তফাৎটা কিন্তু কৌটিল্যের সঙ্গে মিলবে না। ফলত আমরা পুরাতন আচার্য যারা কৌটিল্যের ছিলেন বলছেন কৌটিল্য বলছেন নবস্তু রাজা বলাবর্জিতং মমেদম রাজ্যম, এ রাজ্য আমার, অতএব যথেষ্টম অনবগ্রহশ্চরতি, সংযমহীনভাবে তিনি চলতে পারেন। কিন্তু গণতন্ত্রে এটা হয় না বলেই আমরা কৌটিল্যের পূর্বতন আচার্যের মত বেশি গ্রাহ্য মনে করি, যে নতুন রাজা নিজের স্বধর্ম অনুসারেই দান মান পরিহার ইত্যাদির মাধ্যমে প্রজারঞ্জন করবেন, এটা কৌটিল্যের আচার্যরা বলেছেন। এবং এখানে কৌটিল্যের মত যেটা, যে নতুন রাজা যিনি, তিনি নিজের শক্তিতে রাজ্য টেকে না, কেননা নিজের শক্তিতে তিনি মনে করেন যে এটা আমারই রাজ্য, এই জিনিসটা যিনি মনে করেন, সেটার সম্বন্ধে একটা ঋগ্বেদের, কারণ এদের প্রত্যেকটা কথার পেছনে বেদের একটা ভাবনা কিন্তু আছে। ঋগ্বেদের মন্ত্র বলছে যে নতুন একজন রাজা আসলে পরে কি হয়। তিনি প্রার্থনা করছেন দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার গড, ইন্দ্রের কাছে, যে আমাকে তুমি এই রকম করো ইন্দ্র, যাতে আমি সমকক্ষ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হই। গণতন্ত্রে সেটা কি হবে? যারা যারা তার সঙ্গেও জিতে এসেছেন তাদের মধ্যেও যেন আমি শ্রেষ্ঠ হই, শত্রুদের পরাভব করি, বিপক্ষদের নিধন করি এবং সবার উপরে থাকি। বলছেন অধঃসপত্না, আমার যারা শত্রু আছে তারা যেন আমার একবারে পায়ের তলায় থাকে। অবিভূরহম আগমম বিশ্বকর্মেণ ধামনা, আমি সেই বিশাল শক্তির কারণেই কিন্তু আমি আমার তেজে সবাইকে অভিভূত করে ফেলেছি। এই যে শক্তি প্রদর্শনীর একটা জায়গা। তারপরেই বলছেন বাচস্পতে নিষেধে মান্যথা মদধরং বদান, এমন যেন কেউ না থেকে যে আমার ওপরে কথা বলে। ঋগ্বেদের মন্ত্র বলছে, কোন কালে বলছে, যিনি একেবারে শক্তিতে এই রকম হন, এবং শক্তিতে এই রকম হলে যে তার পতন হয়, তার উদাহরণ আমরা ইতিহাসে অনেক দেখেছি এবং এখনো দেখছি। কিন্তু লাস্টে একটা কথা বলছেন ঋগ্বেদ, মনে হয় এইখানেই তার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব। তিনি বলছেন আবশ্চিত্তম অর্থাৎ প্রজাদের উদ্দেশ্যে তিনি বলছেন আবশ্চিত্তম, এমন যেন হয় তোমাদের চিত্ত আমি হরণ করতে পারি, তোমাদের মনোহরণ করতে পারি। ব্রতম, তোমাদের যে কাজ আমি যেন তার সঙ্গে একাত্ম হতে পারি, তোমাদের মিলন, এই সব কিছু আমি যেন উপভোগ করতে পারি। আবশ্চিত্তম আবো ব্রতম মা বো অহম সমিতিং দাদে। এখানে সমিতি কথা আসছে, সমিতি কথাটা আমি পরে আরেকবার বলবো, উচ্চারণ করব। সেই সময়কার ভারতবর্ষের স্বাধীনতার সময়কার যে মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন জয়সওয়াল, কেপি জয়সওয়াল, কে মুন্সি, এরা যারা ছিলেন, যাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকেরই মত পড়বে, তার মত থেকেই কথা বলব। কিন্তু এইখানে যে সমিতির কথা, পরে আসছি সে কথায়, যে তোমাদের সমিতিটাও কিন্তু আমি গ্রহণ করেছি। অর্থাৎ সমিতি মানে যেখানে সমস্ত ছোট্ট ছোট্ট ক্ল্যানগুলো কথা বলতো এককালে, এখনকার দিনে ছোট্ট ছোট্ট যে কনস্টিটিউয়েন্সি, সেইগুলো সমস্ত আসবে। যোগক্ষেমং ব আদায়াহম, যোগক্ষেমং, এই কথাটা মনে রাখতে হবে। এটা কৌটিল্যের অর্থশাস্ত্রে বারবার বলা হয়েছে। যোগ মানে
যেটা নেই সেটার যোগ, অর্থাৎ অলব্ধস্য লাভ, যা নেই তার লাভ, আর যা আছে লব্ধস্য রক্ষণম, অর্থাৎ কিনা অ্যাক্রু করা এবং তার সাস্টেনেন্স, যা আছে সেটা রক্ষা করা। নবলব্ধ রাজ্যের যিনি অধিপতি, যিনি কি বলছেন, কিন্তু সবার উপরে যেটা বলছেন যে যেমন জলের মধ্যে ব্যাঙগুলো শব্দ করতে থাকে, সেরূপ আমার পায়ের তলায় সেই সব ব্যাঙের মতো তোমরা চেঁচাতে থাকবে। এটা ওই নতুন রাজার লক্ষণ হয়ে যায়, যার জন্যে কৌটিল্য একদম পছন্দ করেননি। সেটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। এরকমটাও ঘটে। আমি সমিতির কথায় আসবো বলে বলছিলাম যে সমিতি, সভা এবং সমিতির একটা বড় কনসেপ্ট আছে ঋগ্বেদের মধ্যে। সেটা কোনোদিন যদি সুযোগ আসে আপনাদের বলবো। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা একেবারে রাজনৈতিক। সমিতি, যার সবচেয়ে পুরো পরিচয় পাবেন সমিতি অর্থে, বোঝায় যার মধ্যে অনেকগুলো বিষহ, বিষহ মানে তখনকার দিনের, বিষহ মানে ছোট্ট ছোট্ট ক্ল্যান, ছোট্ট ছোট্ট ক্ল্যান। এবং বেদের মধ্যে খুব মজার মজার শব্দ আছে, মানে মজার মজার মন্ত্র আছে বিষহ এদের নিয়ে। এবং পরবর্তীকালে বিষহ, এই ছোট্ট ছোট্ট ক্ল্যানের যিনি অধিপতি, ঋগ্বেদেরা তো খানিকটা ট্রাইবাল কালচার ছিল, তাদের মধ্যে ছোট্ট ছোট্ট ক্ল্যানেই তারা গোষ্ঠীভুক্ত ছিল। তার ফলত বিষহ ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে, যার থেকে বিষ, পরবর্তীকালে এই বিষ থেকেই কিন্তু বৈশ্য এই শব্দটা এসছে। সেটা কথা, কারণ বৈশ্যরাও কিন্তু একটা গিল্ড হিসেবে ছিল, এই জন্যে বললাম তাদের বলা হতো শ্রেণী। তার মানে এক শ্রেণীর মানুষ যেখানে একত্র হয়েছে সেইগুলো ধরে নিতে পারেন, এগুলো কনস্টিটিউয়েন্সি। এটাও তো ধরা যায়, ছোট্ট ছোট্ট কনস্টিটিউয়েন্সি, আলাদা আলাদা কনস্টিটিউয়েন্সি, যেটার সঙ্গে আপনার একটা একেবারে একেবারে পুরুলিয়ার লোকের সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের ভাব, চরিত্র, কথাবার্তা, খাওয়া দাওয়ার চেঞ্জ হতে পারে। এইরকমটা বলছি। ফলতে বিষহ, এই অনেকগুলো বিষহ, বিষটা কতটা ইম্পর্টেন্ট ছিল, যার জন্য মহাভারতে ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে ধৃতরাষ্ট্র বিষামপতি, অর্থাৎ অনেকগুলি বিষের তিনি রাজা, বিষামপতি। আবার সমিতিটাও ওই অনেকগুলি বিষের যে সমষ্টি হিসেবেই চিহ্নিত হতো, এবং তাদের পাওয়ার কিছু কম ছিল না, তারা রাজা নির্বাচন করত, এরকমও ছিল। সেই যে সমিতি, খেয়াল করে দেখবেন সমিতি শব্দের অর্থ সংগ্রামও আছে, সংগ্রাম, অর্থাৎ কতগুলি গ্রাম যেখানে একত্র হয়েছে, সম্যকভাবে একত্রিত হয়েছে, সংগ্রাম। আবার এই অর্থও যদি ধরি যে তার মধ্যে যুদ্ধটুদ্ধর ব্যাপার আছে। বিষহ, এই যে বিষহ কথাটা ইম্পর্টেন্ট বললাম, সমিতি কথাটা ইম্পর্টেন্ট বললাম এই জন্যে যে সমিতিতে প্রচুর পরিমাণ তর্কাতর্কি হতো, প্রচুর পরিমাণ বড় বড় লোকেরা সেখানে আসতেন, কিন্তু তাদের মধ্যে কামারও আছেন, রথকারও আছেন, যারা রথ বানাতো তারাও আছেন, যারা রাজার নির্বাচনে অংশগ্রহণ করতেন। এই লোকগুলো পরস্পর তর্কাতর্কি করে একটা সিদ্ধান্তে আসতেন। এই যে সমিতি, সেখানে তার যে একটা সংগ্রাম অর্থ আছে, সে অর্থটা বেদের সময়ের টিকাকার যাস্কই নিজে বলেছেন। তার মধ্যে একটা যুদ্ধ ব্যাপারও আছে, যে কারণে ভগবদ গীতায় যখন বলা হচ্ছে না যে এই যে প্রথমেই দুর্যোধন এসে দাঁড়ালেন মানে দ্রোণের কাছে, দ্রোণাচার্য বলেন পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমম, বলেন নিজের পক্ষের কথা বলছেন। অস্মাকন্তু বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজোত্তম, আমাদের কে কে বিশিষ্ট আছেন দেখুন। ভবান, আপনি নিজে, ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়। সমিতি, ভীষ্ম কি খুব কোনো রাজা টাজা ছিলেন? আরে কৃপ কি কোনো রাজা টাজা ছিলেন? না, কিন্তু তিনি মন্ত্রিসভায় ছিলেন, ভালো তর্ক করতে পারতেন, উপযুক্ত সাজেশন দিতে পারতেন। তার মানে সমিতির কথাটা দুটো অর্থ হয়।
আবার রাজা যিনি জিতেছেন তাকেও সমিতিঞ্জয়, বিষামপতি, এ কথাগুলো বলা হচ্ছে। আমি উল্লেখ করছি এই জন্যে যে রাজার যখন অভিষেক মন্ত্র, রাজাকে অভিষেক করা হচ্ছে, সেখানে সমিতির একজন মাননীয় ব্যক্তিকে রাজা মনোনীত করা হচ্ছে বেদের মধ্যে। কিন্তু এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু বেদের কথা বলছি। সমিতির মধ্যে একজন বিশিষ্ট মাননীয় ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হচ্ছে। সমিতির মধ্যে কারা আছেন? রথকার, অর্থাৎ যারা রথ বানাতো। তাদের একটা বিশাল এক্সপিরিয়েন্স দরকার হতো, কেননা রাজাকে রথে করেই যুদ্ধ করতে হতো। কিন্তু তাদের এতটা ইম্পর্টেন্স ছিল, যার জন্যে অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত, এই অধিরথ সুতপুত্র এরা কিন্তু রথ বানানোর লোক, এরা সারথি, এদের ইম্পর্টেন্স ছিল। কর্মার, কর্মার মানে কামার, কামার সাদা ভাষায় কামার, তারা আছেন সমিতির মধ্যে। এরম করে রাজ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি, পুরোহিত, এরা সবাই সমিতির সিদ্ধান্ত তৈরি করছেন। এবং রাজা যখন হচ্ছেন অভিষেক, তাকে বলা হচ্ছে সমিতি কল্পতামিহ, সমিতি যেন একেই রাজা হিসাবে নির্বাচিত করে। রাজাকে নির্বাচন হচ্ছে রাজার, রাজা নিজেই রাজা হচ্ছেন না। হ্যাঁ, এইখানে জয়সওয়ালের কথা বলছি। তিনি মহাপণ্ডিত মানুষ ছিলেন। কে এম মুন্সি প্রচুর পণ্ডিত। আর এস শর্মা পরবর্তীকালে, যিনি একটু কমিউনিস্ট ধারার লোক, তিনি বারবার জয়সওয়ালের কথা উড়িয়ে দিয়েছেন এই কারণে উনি একটা ন্যাশনালিস্ট। এটাও তার উচিত হয়নি। জাতীয়তাবাদী মানে যিনি যেন অস্পৃশ্য, এ কথাটা বলাটা ঠিক হয়নি। বারবার করেছেন এটা জয়সওয়াল। জয়সওয়ালকে তিনি, তার পাণ্ডিত্যটা তারা লক্ষ্য করেননি। এই জয়সওয়ালই অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, বুদ্ধিস্ট সংঘের কথা বলেছেন, রিপাবলিকের কথা বলেছেন সেই কালের দিনে, সেগুলো তারা খেয়াল করলেন না। যাই হোক, জয়সওয়াল এই সমিতিগুলোকে কি বলছেন? ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি। এবং সমিতির রাজনৈতিক তাৎপর্য এটা যদি বুঝতে হয় আমাদের, তাহলে সেই মুহূর্তে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে সমিতির সমস্ত জনপদবাসী, অর্থাৎ যাদের একটু আগেই আমি 20 বলে উল্লেখ করলাম। 20 অর্থাৎ সমস্ত এই বিষভুক্ত জনগণ, তাদের সম্বন্ধে তারা রাজার মনোনয়ন দিচ্ছেন কিভাবে? ঋগ্বেদ। হ্যাঁ, বিষস্তমা সর্বাহা বাঞ্ছন্তু, সমস্ত অর্থাৎ বিষভুক্ত জনগণ যেন তোমাকে, হে রাজা, তোমাকে যেন পছন্দ করেন। এই সমিতির মধ্যে এই যে জনগণ, এটা প্রায় একটা সাংবিধানিক ইচ্ছার মতো কাজ করেছে কিন্তু ঋগ্বেদের কালে। এবং সমিতি যাকে চায় না, এবং চায় না বলেই তিনি নিজের অনুকূলে কেন বন্ধু পান না। সমিতি অর্থাৎ জনগণ যাকে চায় না, তিনি তার অনুকূলে কোনো বন্ধু আর খুঁজে পান না। নাস্ময়ী সমিতি কল্পতে, সমিতি অর্থাৎ বিষভুক্ত জনগণ একে চাইছে না। নমিত্রম নয়তে বসম, অথর্ববেদের মধ্যে বলা হচ্ছে নমিত্রম নয়তে বসম, কোনো মিত্র বন্ধুও তখন তার বশীভূত হয় না। এটা আপনারা যারা হেরে যায় তাদের মধ্যে এটা দেখতে পাবেন, গণতন্ত্রে ভোটে যখন হেরে যায়। আমি বেশি কথা বলার দরকার নেই। সমিতিতে যেরকম রাজার নির্বাচন দেখছি, তাহলে রাজাকে রাজ্যচ্যুত করছেও কিন্তু সমিতি। নাস্ময়ী সমিতি কল্পতে, একে সমিতি চাইছে না, জনগণ চাইছে না, বিষেরা চাইছে না। আবার এমনও হচ্ছে বেদের মধ্যে, যিনি নির্বাসিত রাজা, তাকে পুনরায় সিংহাসনে বসানো হচ্ছে, সেখানেও সমিতি বা বিষভুক্ত অর্থাৎ যত বিষগুলি আছে তার অধিকার আছে,
এইটাও কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ বিষগুলোর অনুমোদন লাগছে। যে রাজা আগে ব্যানিস্ট হয়েছিলেন তাকে আবার জনগণ মেনে নিচ্ছেন, এরকম ঘটনাও কিন্তু আছে। সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ওই মানে রাজাদের কথা যেটা নিয়ে তিনি একটা বড় বই লিখেছেন, সেটা দেখলে পাবেন যে কত ব্যানিস্ট রাজা আবার এসে বসছেন, যেখানে প্রজারা তাকে চাইছে। হ্যাঁ, কিন্তু ঋগ্বেদে এই বিষগুলোর অনুমোদন লাগছে, অর্থাৎ জনগণের অনুমোদন লাগছে যে কি করে একজন রাজা বাইরে আছেন তাকে বসাবো। এখন বিষগুলির যে অনুমোদন, তাদের কতটা ইম্পর্টেন্স সেটা শতপথ ব্রাহ্মণ, যেটা ঠিক বেদের পরবর্তীকালে লেখা, সেখানে একটা অদ্ভুত জিনিস লেখা হচ্ছে। বলছেন যে যিনি রাজা হবেন তিনি বিষগুলির অনুমোদন নিয়ে, একজন যে ক্ষত্রিয় রাজা তিনি যদি ভূমি দান করেন কাউকে, সেটা বিষগুলোর অনুমোদন নিয়ে তিনি করছেন। এই বিষগুলোর অনুমোদন নিয়ে করলে পরে বুঝতে হবে সেই দানটা যথার্থ হয়েছে। তার মানে রাজা নিজেই কিন্তু একা পারেন না যে আচ্ছা ওই জমিটা তোমাকে দিয়ে দিলাম, এটা হয় না। সমস্ত লোকের মত নিতে হবে, তবে তিনি দিতে পারেন। ইউএন ঘোষাল তিনিও কিন্তু একটু একটু বামপন্থী ঘেঁষাই ছিলেন আর কি। তিনি মহাপণ্ডিতের মধ্যে কোনো সন্দেহ নেই, সেটা আর এস শর্মার ক্ষেত্রেও সত্য। তিনি এই পংক্তিটার, এই শতপথ ব্রাহ্মণের এই পংক্তিটার প্রয়োজনে বলছেন যে জমি দেবার ব্যাপারে রাজা যে এইভাবে বিষদের অনুমোদন চাইছেন, এটা অনেকটাই তখনকার দলে এবং উপদলে বিভক্ত সমাজের দলীয় প্রথার কথা স্মরণ করিয়ে দেন। দলীয় প্রথা, বুঝতে পারছেন? দল দল, আর এর থেকে বেশি কথা বোধহয় আমার বলার দরকার নেই। কিন্তু সমিতির যে রাজনৈতিক গুরুত্ব যে কি পরিমাণ, সেটা একজন একটা রাজ্য জয় যখন করছেন, অর্থাৎ একটা গোটা রাজ্য নতুন জয় করছেন, সেই গুরুত্বটা সেই রাজ্য জয়ের থেকেও বেশি কিনা, সেটা উদ্বাহু হয়ে বলছেন তো যে আমি এই রাজ্যের অবিভূরহম, আমি এই রাজ্য দখল করেছি, কিন্তু এখানকার সমিতিকে দখল করেছি। তারপরে তিনি বলছেন কিন্তু আবশ্চিত্তম, তোমাদের মন যেন আমার সঙ্গে থাকে, আমি তোমাদের মনোহরণ করেছি। আব্রতম, মনোহরণ করেননি তখনই বলছেন আব্রতম, আমার যা তোমাদের যা কাজ সেটা আমি করব। আবৌহম সমিতিং দাদে, তোমাদের সমিতিটাও কিন্তু আমি গ্রহণ করেছি, অর্থাৎ সমস্ত জনগণকে গ্রহণ করেছি। এইটা, এই সমিতির এই যে মন্ত্র, আলটিমেটলি দেখবেন ঋগ্বেদের শেষ মন্ত্র যেটা রবীন্দ্রনাথ বারবার উচ্চারণ করেছেন, সঙ্গচ্ছদ্ধম সংবদ্ধম সংবো মনাংশি জায়তাম। আপনি নতুন যিনি এসে রাজ্য জয় করলেন, তিনি এমন করতে পারবেন না কখনো যে যারা তাকে পছন্দ করছে না তাদের বাদ দিয়েও তিনি রাজ্য শাসন করতে পারবেন না। তাদের কথাও শুনতে হবে, তাদের ভাবনাও শুনতে হবে। যার জন্যে এইখানে এই আকাঙ্ক্ষা করছেন তিনি যে সংবদ্ধ, আমরা যেন একভাবে কথা বলি, এক সুরে কথা বলি, আমরা যেন একভাবে একসঙ্গে পথ চলতে পারি। এবং এরকম একটা সংস্থা, সমিতি, যেখানে সমস্ত মন্ত্রণা যেন মিলে যায়, যেখানে মানুষ তাদের সমস্ত আলাপ আলোচনাকে এক সুরে বাঁধতে চায়, যেখানে একো মনা হবার চেষ্টা করে, যার ফলে সমানও মন্ত্র সমিতি সমানি সমানং মনঃ সহচিত্তমেষা, সমান মন সহচিত্ত। এটা রবীন্দ্রনাথের গানে কতবার শুনেছেন আমি, এর মধ্যে আমি যাচ্ছি না। কালকেই হয়তোবা এইটা হবে যে আমাদের মাননীয় রাজ্যপাল
এদের বলবেন যে তোমরা এইবার রাজ্য গ্রহণ করছো, তার সামনে শপথ গ্রহণ হবে। সেই ওথ সেটা কীরকম? ঋগ্বেদ বলছে, দেখো বাবু, এ রাজ্য কিন্তু তোমার নিজের এবং তোমার পরিবারের তোষণ পোষণের জন্য নয়। এ রাজ্য তোমাকে দেওয়া হলো কিসের জন্যে? কৃষির উন্নতির জন্যে, সকলের ভালোর জন্য, রাজ্যের সম্পদ বাড়ানোর জন্য এবং সমস্ত প্রজাদের পালন পোষণ করার জন্য। শতপথ ব্রাহ্মণে এই জিনিসটা, এই মন্ত্রটা ধরেছেন। ইয়ংতে রাট, এই তোমার রাজ্য, তোমার হাতে দিলাম। যন্তাসি যমনো ধ্রুবসি ধরোড়া, তুমি এর সংযমন কর্তা, অর্থাৎ একে কন্ট্রোল করা তোমার দায়িত্ব। ধ্রুবসি ধরুণ, এবং এটা তোমার কাছে অবিচলিত একটা জায়গায় থাকো এই রাজ্যের মধ্যে। এ রাজ্যও অবিচলিত হোক, তুমিও অবিচলিত হও, কিন্তু কিসের জন্যে? কৃষই ত্বা, তোমাকে কৃষির জন্য দেওয়া হলো। ক্ষেমায় ত্বা, সমস্ত মঙ্গলের জন্য দেওয়া হলো, প্রজাদের মঙ্গলের জন্য দেওয়া হলো এই রাজ্য। ত্বা রয়্যই ত্বা, এখানকার এই রাজ্যের ধনসম্পত্তি বাড়ানোর জন্য তোমাকে দেওয়া হলো। পোষায় ত্বা, প্রজাদের সুস্থ পালন পোষণের জন্য তোমাকে দেওয়া হলো। এইটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমি সব কিছু ছেড়ে কৌটিল্যের আর একটা কথা আমি বলবো। কৌটিল্য বলছেন, রাজা যখন নতুন একটা রাজ্য জয় করবেন, মানে অর্থশাস্ত্রের কতটা নিপুণতা এখানে আছে। রাজা যখন নতুন রাজ্য জয় করবেন, তখন সেই প্রজাদের ওপরে, এটা কিন্তু সুস্থ একজন রাজা তার কথা বলছেন, যিনি অন্য রাজ্যের অধিপতি, নতুন রাজ্য জয় করেছেন। আমি এটাও তো মানব যে যারা অন্য রাষ্ট্রে যে পার্টি রয়েছে, অন্য স্থলে অন্যান্য স্টেটে যে পার্টি রয়েছে, সেই পার্টি একটা ন্যাশনাল পার্টি, সেটা আর একটা অংশ তাদের অনুবর্তী হলো। যেটা আমাদের ভোট কেন্দ্রে গতদিন হয়েছে, এতগুলো ভোটে তারা জিতে এসছেন, ফলত সেটাও নতুন একটা রাষ্ট্রের মধ্যে তারা পড়ছেন। কোনোদিন তো তারা এই রাজ্য শাসন করেননি, নতুন একটা জায়গায় পড়ছেন। কৌটিল্যের অর্থশাস্ত্র বলছেন যে রাজা যখন নতুন রাজ্য জয় করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি কৌটিল্যের এই কথাটা সবচেয়ে বেশি মানি, তখন সেই রাজাদের প্রতি দানমান অনুগ্রহ, যে কথাটা আমি আগে বলেছি, সেটা তিনি প্রকাশ করবেন তো বটেই। তাছাড়াও তাদের প্রিয় এবং হিত চিন্তা করবেন। কি ধরনের হিত চিন্তা করবেন? নতুন দেশের সঙ্গে নতুন রাষ্ট্র যেটা তারা অধিকার করলেন এই জনগণের ভোটের মাধ্যমে, অন্য ক্ষেত্রে পুরনো জায়গায় রাজা যেটা, যিনি রাজ্য জয় করেছেন, ধরা যাক তিনি বলপ্রয়োগের মাধ্যমেই রাজ্য জয় করেছেন, সেই সাস্টেনেন্সটা কীভাবে হবে? সেই রাজ্যটা জয় করার পরে তিনি কি তার যে রাজ্যটা, যে রাজ্যের তিনি অধিপতি, তার যে কৃষ্টি, তার যে সমাজ সংস্কার, তার যে জিনিসগুলো এখানে চাপাবেন? কৌটিল্য বলছেন নো নো নো, এইটা করবেন না। নতুন রাজ্যের সঙ্গে যদি তার একাত্ম হতে হয়, তাহলে দেশজ মানুষের চরিত্র, বেশভূষা, আপনারা খেয়াল করে দেখবেন, জয়ের পর মোদি যখন স্পিচ দিলেন তিনি ধুতি পরে এসেছিলেন, এইটুকু অর্থশাস্ত্র তিনি জানেন। তাহলে মানুষের চরিত্র খেয়াল করবেন, তাদের বেশভূষা সেই রকম পরবেন, এমনকি ভাষা পর্যন্ত শিখে নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আসল কথা হলো, সেই রাজ্যের মধ্যে যেসব দেবতার উপাসনা করা হয়, আমি যার জন্যে, যারা আমাদের এই ভারতীয় জনতা পার্টির বহু বড় বড় মানুষকেও কিন্তু আমি এ কথাটা বলেছি বারবার, যে আপনারা এখানে জয় শ্রীরাম করবেন না। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য গতকালই বললেন যে একটা সময়ে, মানে এই কথা বলে গলার শির ফুলিয়ে বলাটা বোধহয় ভুলই হয়েছে, শ্রমিক ভট্টাচার্য স্বীকার করেছেন। যাই হোক, আমি তাকে বলেছিলাম কিনা মনে নেই, কিন্তু অনেককে বলেছি। কি বলছেন কৌটিল্যের অর্থশাস্ত্র?
নতুন যে রাজ্য তারা পেলেন তার দেবতা, তার সমাজ, তার উৎসব, এবং তারা যেভাবে ভোগ করে, বিলাস করে, এমনকি ভোগ বিলাসের ক্ষেত্রেও যথেষ্ট শ্রদ্ধা যেন রাখেন, খাওয়া দাওয়াও তার মধ্যে আছে। এইগুলো টিকিয়ে থাকলে দেশ, অর্থাৎ দেশের সমাজ, একটা সোশ্যাল অর্ডার, যেটাকে শর্মা তিনি অত রাষ্ট্রতন্ত্রের বিরোধী হওয়া সত্ত্বেও বলছেন, যেটা ইন কংক্রিট টার্মস দ্য কিংস মেইনটেনেন্স অফ ধর্ম signifies nothing but the defense of social order based on the family, property and caste. তার মানে এই যে কৌটিল্য বলছেন, দেশ অর্থাৎ দেশের সমাজের আচার আচরণ, দৈবত সেই দেশের লোকেরা যে যে দেবতার উপাসনা করে, যে সমাজ তারা বহন করছে, সেই সমাজের মধ্যে অনন্ত পরিবর্তন। হঠাৎ যারা প্যান্ট পরছে তাদের ধুতি পরিয়ে দিলাম, হয় না। হ্যাঁ, উৎসব, তারা যেসব উৎসব করে, কৌটিল্য বলছেন, কিন্তু আমি নয়, 4th সেঞ্চুরি BC-তে কৌটিল্য বলছেন, নতুন রাজা যিনি অন্য রাজ্য দখল করেছেন, দেশ দৈবত সমাদোৎসব বিহারেষু, এমনকি যেখানে তারা আমোদ প্রমোদ করছেন, সেটা যেভাবে সেই রাজ্যের লোকেরা আমোদ প্রমোদ করে সেই রকম সেখানে ভক্তিম অনুবর্তিত, তিনি যেন সেই ভক্তি অনুসারে চলেন, যে দে আর ডুইং সাচ থিং যেটা কম্প্যাটেবল টু যে দেশ তারা দখল করেছে, সেটা রাজনীতির জন্যই হোক, ভোটের মাধ্যমেই হোক, যেভাবেই হোক। রাষ্ট্রবাদী কেপি জয়সওয়াল, যাকে আমি অনন্ত শ্রদ্ধা করি, তার অনন্ত পড়াশোনার জন্য, অনন্ত পাণ্ডিত্যের জন্যে, যেটা KM মুন্সিকেও করি, আমার হয়তো তাদের সঙ্গে নাও মত মিলতে পারে, কিন্তু গভীরভাবে তাদের সঙ্গে অনেক মত মিলে যায়। দ্য বেসিক ইউনিট অফ দ্য কেপি জয়সওয়াল, দ্য বেসিক ইউনিট ইন দ্য কনসিডারেশন অফ পলিটিক্যাল প্রবলেমস is not the atomistic individual acting rationally with reference to the maximization of his self-interest. The cardinal concept of Hindu social and political thought is not the self-suffering isolated individual, but the social structure ideally conceived as divided into the varnas. Hence, the social structure, according to Hindu writers, is not a mechanical agglomeration, but is an organic community solidified by the principle of social interdependence as expressed in the theory of Swadharma. According to Kautilya, the loka or the people arranged in 4 varnas, এটাকে দয়া করে একটু এই বর্ণ করছেন, যে বর্ণ এখনো একই রকম আছে, কোনো তফাৎ হয়নি, কিন্তু ধনী দরিদ্র ইত্যাদি নিয়ে বর্ণ একই রকম রয়ে গেছে, ঘৃণা একই রকম রয়ে গেছে অবর জাতির প্রতি। সে সবগুলো, এগুলো কিন্তু রাজাকে দেখতে হবে যে সুপ্রিম সোশ্যাল ক্যাটেগরি অ্যান্ড নট দ্য ইন্ডিভিজুয়াল propelled by the mechanics of competitive self-interest, নিজের ইন্টারেস্টে নয়, সোশ্যাল ইন্টারেস্টে একজন নবনির্বাচিত সরকারকে চলতে হবে। থ্যাংক ইউ অল।